হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। চিল্লিয়ে বাড়ির লোক ডাকার হুমকিতে খুব একটা কাজ হলো না। উল্টে আরাফের ঠোঁট জোড়া সরে এলো একপাশে। তাকালো তিতিরের কপালের উপর পড়ে থাকা চুলগুলোর দিকে। পরপর তর্জনী দিয়ে ঠেলে সেগুলো কানের পাশে নিয়ে বলল, এমনিতেও চারপাশে আমার সুনামের অভাব নেই, তার উপর বউ যদি বিয়ের প্রথমে যদি চিল্লিয়ে সুনাম আরেকটু বাড়িয়ে দেয় তাতে দোষের কি? রাগে চোখা নাকটা লালচে হলো তিতিরের। থামলো মানুষটা, ঠোঁটের সামনে ঝুঁকে এসে হিস হিসিয়ে বলল, তুমি বরং চিল্লাতে চিল্লাতে প্লেটের খাবারটুকু খেয়ে নাও, বাড়ির কেউ মাইন্ড করবে না। ক্রুদ্ধ তিতির হা করে কিছু বলার আগেই মুখে খাবার পুড়ে দিল আরাফ। চোখ জোড়া কোটর ছাড়ালো ওর, মুখের খাবার নিয়েই আওড়ালো। আপনি এটা কি করলেন? আরাফও নিজের মুখ ফুলিয়ে ভেঙিয়ে ভেঙিয়ে বলল, কেন নিজের বউকে নিজের হাতে খাওয়ালাম? মেয়েটা ফুঁসছে। আমি আপনার বউ নই। ত্রস্ত হাত দিয়ে মুখ ঢাকলো আরাফ। বড় বড় চোখে চেয়ে বলল, আয় হায়, তাহলে তুমি কার বউ? গেদুর বাপের নয় তো? তিতির হাল ছেড়ে দিল। পরাস্ত সৈনিকের ন্যায় দীর্ঘ এক শ্বাস ফেলে শুধালো। এখন আবার এই গেদুটাকে? ঠোঁট টিপল আরাফ, আনত মুখে লজ্জায় কুটি কুটি। পরপর মাথা তুলে বলল, আমাদের বংশের প্রদীপ, তোমার আর আমার সুপুত্র। বিরক্তিতে চোখ খিচে বন্ধ করলো তিতির। আরাফ ওভাবেই আরেকটু ভাত তিতিরের সামনে তুলে ধরে বলল, এবার দেখো, হিসাব মতো তো তুমি গেদুর বাপেরই বউ, তাহলে শুধু শুধু রাগ করছো কেন পাখি? তিতির বাকরুদ্ধ, বিধ্বস্ত প্রায় আরাফের যুক্তি শুনে। মানুষটা নিজের মতো করে ওকে খাইয়ে বিছানায় বসায়। হাত ধুয়ে সুতির শাড়িটা তিতিরের দিকে এগিয়ে দিতেই ফোঁস করে ওঠে মেয়েটা। এবার এটাও আপনি পরিয়ে দেবেন? আরাফ একবার শাড়ির দিকে আর একবার তিতিরের দিকে তাকালো। চোখে মুখে স্পষ্ট উৎসাহ নিয়ে বলল, আইডিয়া তো খারাপ দাওনি বউ, আসো পরিয়ে দিই। দূরে দূরে দূরে, খবরদার বলে দিচ্ছি, একদম ঘেঁষাঘেঁষি করার চেষ্টাও করবেন না আমার সাথে, তাহলে কিন্তু। গেদু টাইমের আগেই চলে আসবে, তাই তো? কোনো সমস্যা নেই, আমি আমার বউ পাখিকে নিয়ে একেবারে বাচ্চা কাচ্চা সহ আহানি মনে যাব। মেয়েটার মুখের কথা কেড়ে নিয়ে খুব করে বলল আরাফ। পরপর শাড়ির ভাঁজ খুলতে গেলেই নিয়ে আসলো তিতির। এতক্ষণের দেখানো তেজ তেজ ভুলে শান্ত হয়ে আওড়ালো, ছেলে মানুষ কি শাড়ি পরাতে পারে? ওটা আমার হাতে দিন, আমি পরে নিতে পারবো। তিতিরের গরম রূপ হঠাৎ এমন বরফ ঠান্ডা হলো কি করে? আরাফ ছোট ছোট চোখে চেয়ে বলল, অভিনয় করে লাভ নেই বউ, ছেলে হয়ে যদি লুঙ্গি গিট দিতে পারি তাহলে শাড়ির প্যাঁচও দিতে পারবো। দেখি, হাত ছাড়াও। তিতিরের মিষ্টি মিষ্টি কথায় কাজ হলো না। ভয়ে চুপসে গেল ওর চেহারা। ছোট কপালটা ভিজল ঘামে, গাল গড়িয়েও পড়ল কয়েক ফোঁটা। আরাফ শাড়ির ভাঁজ খুলতে খুলতে এগিয়ে আসতেই দরজায় কড়া নাড়ল মিষ্টি। খোলা থাকলেও ঢুকলো না ভিতরে। আনত মুখে দাঁড়িয়ে বলল, ভাইয়া, দাদিমা ডাকছেন তোমাকে। আরাফের কপালে ভাঁজ সূচক শব্দ করে এগিয়ে এলো বোনের কাছে। পরপর হাতের শাড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর ভাবিকে পরিয়ে দিস, দেখিস পায়ে চোট পেয়েছে, আবার যেন বিছানা ছেড়ে না নামে। হাফ ছেড়ে যেন বাঁচলো তিতির। তখনই শুনলো যেতে যেতে আরাফ বলছে, এই দাদার বউটা এত চালাচ্ছে কেন? এর জন্য যদি গেদু আসতে লেট হয় তাহলে এই বুড়িকে দেহরে আগে বিয়ে দিয়ে দিব। পুরান ঢাকায় সন্ধে নেমেছে বহুক্ষণ। ব্যস্ত অলিগলি মানুষের আড্ডায় জমজমাট। টঙের দোকান থেকে বাখরখানি আর দুধ চা এনেছে তৈয়ব। আরাফের সামনে রাখতেই ফোন থেকে মুখ তুলল মানুষটা। চওড়া হেসে বলল, কিরে তবলা, সারাদিন কই ছেলে? তৈয়বের মুখ ভার, আননে অমানিসা ঢেলে আওড়ালো, আর তুই কি করলি? আমাকে না জেনে বিয়ে করে ফেললি। তোর বিয়ের সময় একবারই তৈবের কথা মনে পড়লো না? আরাফ এক পেশে হেসে দুধ চায়ের কাপটা হাতে নিল। পরপর পায়ের ওপর পা তুলে শুরুত করে একটা চুমুক বসিয়ে বলল, মন ভালো নেই রে তবলা, বউ কাছে ঘিঁচতে দিবে না বলেছে। তৈয়বের চোখ টলটল করছে দাওয়াত না পাওয়ার দুঃখে।
সেখানে বন্ধুর বউ কী করতে দেবে কী করতে দেবে না তাতে ওর কি, বিড়বিড় করে বলল। বেশ হয়েছে, আরও কর না জানি বিয়ে। বিড়বিড় করলেও শুনে ফেললো আরাফ। দীর্ঘ এক শ্বাস ফেললো হতাশার। না রে, আর করব না বিয়ে। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। আর দাওয়াত নিয়ে মন খারাপ করিস না। দাদার বউ বলেছে বড় করে বউ ভাতের আয়োজন করবে কালকে। এবার খুশি? মুহূর্তেই চোখ মুখ চকচক করে উঠল তৈয়বের। দাঁত বের করে বলল, আর সংসদের কি হবে? আর আজকে তো কার্যালয়ে গেলি না, এত ইম্পর্টেন্ট একটা মিটিং। মাঝপথেই বন্ধুর কথা থামিয়ে দিল আরাফ। খাওয়া শেষ করে বিল মেটাতে মেটাতে বলল। পৃথিবীতে সংসার আগে না সংসদ? তৈয়ব বোকা বোকা চোখে চেয়ে মাথা চুলকে আওড়ালো। সংসার। এক্স্যাক্টলি। ধর তুই তোর বউয়ের কাছে ধাপ না পাস, তাহলে সংসদে গিয়েও তোর মন টিকবে না। আর সংসদে মন না টিকলে দেশের উন্নতি হবে। আর দেশের উন্নতি না হলে তোর মতো তবলারা তবলাই রয়ে যাবে। বুঝেছিস? দুপাশে মাথা নাড়ল তৈয়ব, কিন্তু শেষ কথাটা গায়ে লাগলো খুব। আরাফ ততক্ষণে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে, তাই পেছন থেকে দৌড়ে আসলো ছেলেটা। মুখ ফুলিয়ে বলল, তুই আমাকে তবলা বলিস কেন সব সময়? আরাফ এক হাত তৈয়বের কাঁধে রাখলো, অন্য হাত দিয়ে বন্ধুর গাল চেপে ধরে বলল, এই যে সব সময় 2 মিনিট করে বাজিস, এই জন্যই তো তোকে তবলা ডাকি। ঘুমানোর আগে শাওয়ার নেয়ার অভ্যাস আরাফের। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ভিজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার পরও ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে কাঁধে বুকে। পরনে শুধু ধূসর রঙের ট্রাউজার। বিছানার ওপর হাঁটু ভেঙে বসে তিতির। আরাফের দিকে তাকাতেই চক্ষু চরক গাছ ওর। ত্রস্ত অন্যদিকে ফিরল, দাঁতে দাঁত পিষে বলল, আপনিও এই রুমে ঘুমাবেন? ভ্রু নাচালো আরাফ। ওর চোখে মুখে দুষ্টুমের ছাপ স্পষ্ট। না তো, আমি ফুটবল খেলবো। তুমি চাইলে আমরা ফুটবল টিমও বানাতে পারি। আগুন চোখে চাইল তিতির, কিন্তু মুহূর্তেই নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল মেয়েটা। ঢোক গিলল আরাফকে দুহাতে ভর দিয়ে ওর দিকে এগিয়ে আসতে দেখে। পেঁচাতে গেলে পিঠ গিয়ে ঠেকল সাদা দেয়ালে, যে দেয়ালের উপরের অংশ জুড়ে বড় একটা টানানো এমপি আরাফ চৌধুরীর একটা পোর্ট্রেট। সামনেও এই পাগল, পিছনেও এই পাগল। নিজের মনে কেঁদে ফেলল তিতির। ততক্ষণে ওর নাক বরাবর আরাফ হাতের ফাঁকে ফেলে আটকে ফেলল মেয়েটাকে। তৃষ্ণার্ত দৃষ্টি একে একে তিতিরের অধর জোড়ায় গিয়ে থামতেই হাঁসফাঁস করে উঠল কিশোরী। যেন থেমে থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর। বউয়ের এটুকুতেই এমন বেহাল দশা দেখে অধর কামড়ে হাসলো আরাফ। পরপর আচমকাই মাথা ঝুঁকিয়ে চুলের পানিতে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। মানুষটার চুলের ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে তিতিরের চোখ, নাক আর গাল বেয়ে। ভিজে গেছে ওর ঈষৎ গোলাপি ওষ্ঠজোড়াও। 2 ফোঁটা পানিও যেন গড়িয়ে পড়ল সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে মেয়েটার বক্ষভাগ। এতক্ষণ অধর কামড়ে হাসলেও এই দৃশ্য দেখে চুপসে গেল আরাফ। দুপুরের মতোই অস্থিরতা বাড়ল ওর বুকের। অবস্থা বেগতিক হওয়ার আগেই গুলির বিকট শব্দে কেঁপে উঠল মেয়েটা। ভয়ার্ত মুখে কান চেপে ধরে শুধালো, কিসের শব্দ এটা? আরাফের চোখে মুখে অনীহা। সব সময় ওর রোম্যান্সে এদের বাগড়া না দিলেই কি নয়। বালিশের তলা থেকে নিজের রিভলভারটা নিয়ে উঠে দাঁড়ালো, পরপর বলল, চাচা শ্বশুরের ভাইকে দাওয়াত দিলাম কালকে সকালে আসার জন্য, আর বেটা কিনা এই মাঝরাতে বন্দুকের নল উঁচিয়ে চলে এলো। ছি, লজ্জা শরম কিচ্ছুই নেই এদের। রাতের সবে প্রথম প্রহর। এর মধ্যেই চৌধুরী বাড়ির বসার ঘরে তাণ্ডব। ইমদাদ সওদাগরের এক একজন লোক ভেঙে চুরে ফেলছে প্রতিটি আসবাবপত্র। গাঠরা সব আধমরা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। গুলি করা হয়েছে তাদের। শব্দ শুনে বেরিয়ে এসেছেন আহনাব চৌধুরী আর ফারজানাও। মিষ্টিকে ধরে ধরে এসেছেন দাদি ফরিদা পারভিন। সবার চোখে মুখে আতঙ্ক। অবশ্য এমন কিছুর আশঙ্কাই করছিলেন আরাফের বাবা। তড়িঘড়ি এগিয়ে যেতে নিলেন লোকগুলোকে থামাতে। এতগুলো মানুষ এভাবে মারা যাবে? তখনই হুঙ্কার ছাড়লেন ইমদাদ। আমার আম্মা জানে রে, তোরা লুকায় রাখছস। থমকালেন আহনাব। ভীত চোখে একবার চাইলেন স্ত্রীর দিকে। ঠিক এই কারণে আরাফের কাজকর্ম ওনার পছন্দ না। কি দরকার ছিল এমন গুন্ডা মাস্তানের মেয়ে বিয়ে করে আনার? ইমদাদ সওদাগরের পিছনে দাঁড়িয়েছিল আজলাইন শেখ, সম্পর্কে তিতিরের মামা।
শুকনা পাতলা লোক, কিন্তু তেজ দুলাভাইয়েরও 1 ডিগ্রি উপরে। ওনার সাথে সাথেই থাকেন সব সময়। ইমদাদের কথা শুনে ধীর পায়ে এগিয়ে এলেন তার কাছে, কাঁধে হাত রেখে বললেন, দুলা ভাই এমনি হবে না, পিস্তলটা আমার হাতে দেন, গুলি কইরা খুলে উড়াই দিয়ে গর, তারপর তিতিরে খুঁজে বাইর করতেছি। যার ট্রিগার চাপতেই দাঁত পড়ে যাওয়ার কথা সে উড়াবে খুলে। কথাগুলো শুনতেই সবার মনোযোগ সরল সিঁড়ির দিকে। হেলে দুলে দোতলার থেকে নামছে আরাফ। শুধু গ্রে রঙা ট্রাউজারটুকু ঝুলছে নাভির নিচে, অন্যথায় পুরো শরীর উদম। নেমে এসে বেশ আয়েশ করে রিভলভার দিয়ে কপাল চুলকালো মানুষটা। পরপর তাকালো আজলাইনের দিকে, চওড়া হেসে বলল, শরীর দেখে তো মনে হয় বাতাসের সাথে উড়ে যাবে, তার ভিতরে এত তেজ। আজলাইন কিছু বলার জন্য তেড়ে আসতে নিলেও হাত দিয়ে আটকে থামিয়ে দিলেন ইমদাদ। চোখের চাউনি প্রকট, পরপর স্থূলস্বরে আওড়ালেন, আমার আম্মাজানে রে, কি করছোস? বুকে হাত বেঁধে দাঁড়ালো আরাফ। নিজের দিকে পুরো দস্তর একবার তাকাতেই দুপাশে প্রসারিত হলো অধর যুগর। হেসে হেসে বলল, আমাকে দেখে বুঝতে পারছেন না কি করেছি? ভাঙিয়ে বলবো না, বড়দের সামনে এসব বলতে আমার আবার লজ্জা করবে। তার চাইতে অন্য কথা বলি, শুনুন। আপনার এসব পোষা কুকুরগুলো নিয়ে আপনি বাড়ি ফিরে যান। কাল একদম বেশ রেডি টেডি হয়ে এসে বিয়ানের বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন, কেমন? ঠোঁটের কোণ চূড়ায় উঠালেন ইমদাদ। চোয়াল শক্ত হলো ইমদাদের, দাঁতে দাঁত পিষে বলল, আমি ফাঁকা আওয়াজ কম দেই, কাম বেশি করি। আমি তো আমার আম্মাজানের নিয়া ফিরমই, তয় তোর আর কোনোদিন সংসদে ফেরা হইব না। আরাফের চোখে মুখে চকচক করছে কৌতুক। নাক মুখ কুচকানো হাসি দিয়ে উচ্ছ্বসিত কদমে এগিয়ে আসলো শ্বশুরের মুখ বরাবর। সংসদ আমার 2 নম্বর বউ নাকি যে না গেলে রাগ করবে? আমি বরং কালকে বউ ভাত শেষ করে আমার অনলি বউ নিয়ে একেবারে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরে আসবো, তারপর সংসদ। ইমদাদ সওদাগর থমকালেন, রাগের তোপে লালচে চোখের কোটর। হাতের রিভলভারটা উপরে তুলে ট্রিগার চাপতেই আরও একবার গুলির শব্দ হলো। ছাদের মাঝ বরাবর গিয়ে লাগলো বুলেটটা। আর্তনাদ করে উঠলেন ফারজানা, ঢোক গিললেন আহনাফ চৌধুরী। শুধু নির্লিপ্ত চেহারায় দাঁড়িয়ে আরাফ, অল্প অল্প করে ঠোঁটটা বাঁকালো একপাশে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে হতাশ স্বরে বলল, আমার আর কি, আপনার মেয়েকেই শুনতে হবে যে তার শ্বশুর বাড়ির ছাদ ফুটো। ইমদাদ এবার আর রাগলেন না, বরং মুহূর্তেই পিস্তলটা নামালেন আরাফের কপাল বরাবর। একপাশে ঘাড় কাত করে আওড়ালেন, যদি জামাই না থাকে তাহলে কিসের শ্বশুর বাড়ি? নিজের মেয়ের জামাইকে খুন করবেন শ্বশুর মশাই? চিন্তা নাই, খালি তোরে মারমু না, তোর পুরো পরিবারের সবাইরে একজন একজন কইরা মারমু, যাতে শহরের প্রত্যেকটা মানুষ টের পায় কার আম্মাজান রে তুইলা আনছিসলি তুই। এ পর্যায়ে ভরকালো আহনাফ চৌধুরীর পুরো পরিবার। মিষ্টির পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চাপলেন ফরিদা। চোখের পানিতে গাল ভিজল বৃদ্ধার। আরাফের বাবা কঠিন মানুষ, কখনো ছেলের প্রতি নরম হননি। ছেলের কোনো কাজে কোনো দিন সন্তুষ্টও হতে পারেননি। রাজনীতিতে জড়াতে শতবার বারণ করার সত্ত্বেও আরাফ ইলেকশনে দাঁড়ায়। এই একটা ক্ষোভে বাপ ছেলের সম্পর্কে চূড়ান্ত ফাটল ধরে। সাথে আরাফের বাঁকা বাঁকা কথা তো আছেই। তবুও আজ 2 হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়লেন আহনাফ চৌধুরী। আনত মুখে চোখ খিঁচে তিনি 2 হাত জোড়ো করে বললেন, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, শুধু আমার আরাফকে কিছু করবেন না। ইমদাদ সওদাগর শুনলেন না সেসব। ট্রিগারে চাপতে মাত্র 2 সেকেন্ড লাগবে তার। আজলাইন শেখের তৃপ্তির হাসি তাতে। আরাফের করা অপমানের বদলা নেয়ার এটাই মোক্ষম সুযোগ। মিষ্টি সহ কাঁদছে বাড়ির সবাই। এমন অবস্থাতে কেউ নেই যে পুলিশকে একটা ফোন করবে। পুরো বাড়িই যে এখন তিতিরের বাবার জিম্মায়। আরাফ স্থির, বুলেটের সামনে থেকেও শরীরে ভয়ের লেশটুকু নেই। মুষ্টিবদ্ধ হাতে নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টায় হিমশীতল কণ্ঠে আওড়ালো, বাহ বাহ, ওঠো। আজলাইন শেখ ফোরন কাটলেন পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন। ছেলের মরার সময় বাপকে এমন আজহারি করতে দেখলে ভালো লাগে বলুন তো? ইমদাদ সওদাগর অনড়, কিন্তু ট্রিগারে আঙুল রাখতেই উপর থেকে বাবা বলে ডেকে উঠল তিতির। সেদিকে তাকালো বসার ঘরের সকলে। পায়ের ওই ক্ষত নিয়েই সিঁড়ি ভেঙে কোনো মতে নামলো মেয়েটা।
উদ্ভ্রান্ত চেহারা। শুকনো মুখে একবার আরাফকে দেখে তাকালো বাবার দিকে। আস্তে ধীরে এগিয়ে সে রিভলভারের উপর হাত রাখলো। আরাফের কপালের সামনে হতে নামিয়ে শান্ত স্বরে আওড়ালো, আমি ঠিক আছি বাবা, চলো বাসায় যাব। ইমদাদ সওদাগর কিছু না বললেও চমকালেন আজলাইন। ত্রস্ত এগিয়ে আসলেন ভাগ্নির কাছে। তুই ঠিক আছিস? মানে আজ সারা দিনটা এরা তোকে আটকে রাখলো, জোর করে এই ছেলে বিয়ে শাদীর নাটক সাজালো, আর আমরা এমনি এমনি এদের ছেড়ে দেব? মামার থেকে চোখ সরিয়ে নিল তিতির। পরপর স্থির দৃষ্টিতে তাকালো বাবার দিকে। চোখে ক্লান্তির ছাপ, যেন এক্ষুনি ঢলে পড়বে মেঝেতে। পায়ের ব্যান্ডেজটাও খুলে যাওয়ার পথে, উপরটা ভিজে লাল রক্তে। ওই অবস্থাতেই মেয়েটা আওড়ালো, আমি যখন বলেছি আমি ঠিক আছি, তখন এর উপর কি আর কোনো কথা উঠতে পারে বাবা? তুমি আমাকে বাসায় নিয়ে চলো একটু। এসব মারামারি খুনোখুনির মধ্যে আমার আর ভালো লাগছে না থাকতে। ইমদাদ সওদাগর যে মেয়ে অন্তঃপ্রাণ, সেই মেয়ের কথা ফেলার প্রশ্নই ওঠে না। চৌধুরী পরিবারের উপর প্রতিশোধ উনি তুলবেন, তবে তিতির যেহেতু চাচ্ছে না, তাই আপাতত ওর সামনে উনি কিছু করবেন না। বেশ, আমার আম্মা জান যা চায় ওইটাই আমার শেষ সিদ্ধান্ত। ওই তোরা গাড়িতে ওর, আমি আমার মারে লইয়া আইতেছি। হাঁপ ছাড়ল তিতির। বাবার পাশে হাঁটতে হাঁটতে পা বাড়ালো বাড়ির বাইরে। একবারও ফিরে চাইল না পিছনের মানুষগুলোর দিকে। তিতির সারাদিন নিজের রুম থেকে বের হয়নি। পায়ের কাটা জায়গায় ব্যথাও বেড়েছে প্রচুর। মা রোকসানা বেগম কয়েকবার এসে দেখে গেছেন মেয়েকে। খাবারের জন্য সাধাসাধি করলেও মুখে দানা পর্যন্ত কাটেনি তিতির। শেষমেশ মুখ খুললেন ভদ্রমহিলা। বিছানায় বসে মাথায় হাত রাখলেন তিতিরের। একটা কথা বলি মা, বাবার মতন জেদি হোস না। আর বিয়েটাও কোনো ছেলে খেলা নয় তিতির। যা সিদ্ধান্ত নিবি একটু ভেবেচিন্তে নিস। তিতিরের ঠোঁট নড়ল না, আনত মুখে শব্দ নেই, কেবল মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, তুমি একটু বাবা আর মামাকে বোঝাবে মা, যেন ওনাদের বাড়ির কারো কোনো ক্ষতি না করে। মানুষগুলো ভীষণ ভালো জানো, ওই একটা দিন আমার একটুও কষ্ট হয়নি। আর আরাফ, ও ভালো না? তিতির থামে। রোকসানার প্রশ্নের জবাবে নীরব সে। ভালো, একটা আধ পাগল লোক যে নিজের জানের পরোয়া না করেই গুলির সামনে মাথা পেতে দেয়। শুনেছি ছেলেটা নাকি তোর বাবার বিরোধী পার্টির নেতা। এবার ইলেকশনেও জিতেছে মনে হয়, কিন্তু তোকে চিনল কি করে? তিতির মাথা নাড়ল দুপাশে। কিভাবে চিনেছে, ভালোবেসেছে, সেসবের কিছুই তো জানে না ও। ভদ্রমহিলাও আর ঘাঁটালেন না মেয়েকে। খাবে কিনা জিজ্ঞেস করলেও যখন তিতিরের জবাব পাল্টালো না, তখন হতাশ পায়ে রুম ছাড়লেন তিনি। পুরান ঢাকার আকাশে মাঝরাত। চাঁদের ফালিটুকু আড়াল করে মেঘের আনাগোনা শুরু। বৈরী বাতাসে উত্তাল জানালার পর্দা। মুহূর্তের মধ্যেই এক শান্ত পরিবেশের অশান্ত নৃত্যে দোদুল্যমান পুরো শহর। তিতিরের চোখ দুটো লেগে এসেছিল সবে, কিন্তু হুট করেই কিছু একটা পড়ে গেল যেন। বিকট শব্দ পেয়েই উঠে বসল সে। বুকটা ধড়ফড়ায়। কপালের ভাঁজে আতঙ্ক। সন্ত্রস্ত চোখে আশেপাশে তাকাতেই বুঝলো ঝড় বইছে বাইরে। সফেদ পর্দাগুলো উড়ছে এলোমেলোভাবে, তাতেই ড্রেসিং টেবিলের কোনো কিছু নিচে পড়ে গেছে হয়তো। হাঁপ ছাড়ল মেয়েটা। শুতে গেলেই বুঝলো গলা শুকিয়ে কাঠ। তেষ্টাও পেয়েছে খুব। পানির বোতলটা বেড সাইড টেবিলের উপরেই রাখা ছিল। সেদিকে হাত বাড়ালো তিতির। চোখে একরাশ ঘুম নিয়ে ধরার সময় বেখেয়ালে মেঝেতে পড়লো ওটাও। গড়িয়ে গেল একেবারে খাটের তলায়। এখন পানি পাবে কোথায় ও? মুখে একরাশ বিরক্তি। সূচক শব্দ করলো মেজাজ খারাপ হওয়াতে। কেন যে পায়ে এমন জখম হতে গেল ওর? একটু যে হেঁটে নিচতলায় গিয়ে পানি খেয়ে আসবে তারও উপায় নেই। ঠিক সেই সময় খাটের তলার থেকে একইভাবে গড়িয়ে বের হলো বোতলটা, যেন কেউ নিজে থেকে ঠেলে দিয়েছে ওটাকে। তিতির হতবাক, হতবুদ্ধ মস্তিষ্ক। এমন কি করে হলো? কেউ কি আছে খাটের তলায়, নাকি বাইরের বাতাসের কারসাজি সব? দোয়া দরুদ পড়ে বুকে ফু দিল কয়েকবার। একটু ঝুঁকে বোতলটা হাতে নিয়েই ত্রস্ত উঠে বসলো ও। বোতল বের হওয়ার রহস্য খুঁজতে গিয়ে কি থেকে কি দেখে বসবে, এই ভয়ে আর চাইল না সেদিকে। এক চুমুকে পানিটুকু সাবার করে ফের যেই শুতে যাবে, তখনই দেখলো বিছানার এক কোণ থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসছে এক ছায়া মূর্তি। অন্ধকার রুমে চেহারা ঠাওর হয় না, তাতেই ভয়ে শুকলো অন্তপুট।
তবে প্রকট চোখে চিৎকার করার আগেই অবয়বটির হাত এসে থামলো তিতিরের মুখে। চেপে ধরে বালিশের সাথে মাথা ঠেকাতেই ছটফটিয়ে উঠল মেয়েটা। শুনল ফিসফিস করা কিছু শব্দ। আরে আস্তে বউ, এত জোরে চিৎকার করলে তো মানুষ তো ভাববে ডাকাত পড়েছে। শান্ত হলো তিতির। অক্ষি যুগল তখনও কোটরের বাইরে। আরাফ ঠোঁট গোল করলো, নিশ্চিন্তের শ্বাস ফেলল পরপর, কিন্তু হাতটা সরাতেই চোখ পাকালো কিশোরী। রেগে মেগে বলল, আপনি ঢুকলেন কি করে? কোথায়? তোমার মনের ভিতর? আরাফের ঠোঁটের কোণ চূড়ায় উঠল কথার মাঝে। তিতিরের মাথার দুপাশে রাখা হাত দুটোতে শরীরের সমস্ত ভার, তবুও ক্লান্তির ছিটে ফোঁটাটুকু নেই চেহারায়। অথচ বিরক্তিতে তখনও নাক মুখ কুঁচকে মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, ঘরের ভিতর কি করে ঢুকলেন? I have thousands of ways come back to my wife. ঢোক গিলল তিতির। দৃষ্টিতে আরাফকে রেখে সতর্ক কণ্ঠে আওড়ালো, And my dad also has thousands of ways to kill you right now. মানুষটা হাসলো আলগোছে, দৃঢ়তার সাথে বলল। ওহ, পারবে না। ভ্রু বেঁকে এলো তিতিরের, কণ্ঠে প্রহসন মিশিয়ে শুধলো, কেন পারবে না? আপনি এমপি বলে? কারণ তুমি আমার বাঁচিয়ে নিবে বলে। তখন তোমার বাবার গুলির সামনে থেকে যেভাবে বাঁচাচ্ছ। ধৈর্য হারালো তিতির। দু হাতের ধাক্কায় উপর থেকে ঠেলে সরালো আরাফকে। উঠে বসলো চোয়াল শক্ত করে, থেমে থেমে বলল, এজন্যই বলে পাগলের সুখ মনে মনে। না আমি আপনাকে বাঁচিয়েছি, না ভবিষ্যতে কোনোদিন বাঁচাবো। বাবাকে ডাকার আগে ভালোই এখান থেকে বেরিয়ে যান। বেশ আয়েশ করে দু হাত পিছনে রেখে বসলো আরাফ। ঘাড় কাত করে দেখলো তিতিরের রাগে ফুঁসতে থাকা মুখখানা। তখনই বাইরে কোথাও বিকট শব্দের বজ্রপাত, বিদ্যুৎ চমকালো, সাথে সাথে আলোর ঝলকানি রুমময়। পরপর মুষলধারে নামলো বৃষ্টি। জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস আরও একবার ছুঁয়ে গেল ওদের দুজনকে। দেখলে বউ, আবহাওয়া চাইছে না আমি এত রোমান্টিক রাতে বউ ছাড়া ঘুমাই, আর তুমি কিনা আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে বের করে দিতে চাইছ। ছি। আপনি যাবেন না? না। জেদ ধরলো আরাফ। বাচ্চাদের মতো শটান হয়ে শুয়ে পড়লো বসা অবস্থাতেই। বুকের ওপর হাত বেঁধে তাকালো সিলিংয়ের দিকে। মুখ ফুলিয়ে ফুলিয়ে বলল, আমারই আসলে কপাল খারাপ, নয়তো এত সুন্দর বডি বানিয়ে বউয়ের মন পেলাম না। চেহারার কথা নয় বাদই দিলাম, আর আমার বন্ধু তবলা শালা বুড়ো ভাঙ, এক পা কবরে দিয়ে বিয়ে করেছে। তেও দেখো কতদিন পর বাচ্চার বাপ হবে, বউয়ের আঁচলের তলা থেকে বেরই হয় না, রোদে পড়ে স্কিন নষ্ট হয়ে যাবে বলে। আর আমি? তিতির সরু চোখে তাকিয়ে। এই লোকের একটা কথাও ওর বিশ্বাস হচ্ছে না। ভুলিয়ে ভালিয়ে আবার কোনো ট্র্যাপে ফেলতে চাচ্ছে না তো। তবুও যেন বাজি দেখতে চাইলো আরাফকে। তো কি চান আপনি? আর ঠিক এই কথাটাই যেন শুনতে চাচ্ছিল আরাফ। মুহূর্তেই লাফ দিয়ে উঠে বসলো ও। তবুও চোখ মুখে অবিশ্বাস টেনে নিশ্চিত হতে শুধলো ফের। আমি যা চাইব পাবো তো? তিতির বুকে হাত বাঁধলো সহসা। ভীষণ কনফিডেন্সের সাথে ভ্রু উঁচিয়ে বলল, নিয়ত খারাপ না হলে নিশ্চয়ই পাবেন। ব্যাস অমনি ফুস করে নিভে গেল আরাফের চেহারা। ওর আনন্দের সাগরে ভাটা পড়ল তিতিরের একটা কথায়। ঠোঁট টিপে চোখ খিচে বলল, বিয়ে করা বউয়ের সামনে পৃথিবীর কোন বরের নিয়ত ভালো থাকে শুনে? থতমত খেলো তিতির। এদিক ওদিক চাইলো কুণ্ঠা এড়াতে। মোবাইলটা পাশেই ছিল, সেটা হাতে নিয়ে স্ক্রিনের লক খুলতে খুলতে বলল, আপনি বাদে সবার। এত বড় কথা! আরাফের বুকটা ভেঙে খান খান মুহূর্তেই। এক পল মাথা নিচু করে ফের চাইলো মেয়েটার দিকে। কপালে ভাঁজ পড়লো অমনি। তিতির কল দিচ্ছে কাউকে একটা। মুখ কালো করে শুধলো, কাকে কল দিচ্ছ? পুলিশকে ধরিয়ে দিবে ভরের নিয়ত ভালো নয় বলে? তিতির ভ্রুক্ষেপহীন কানে ফোন নিয়ে বলল, এত রাতে আপনাকে থানায় পাঠাবো? পাগল নাকি আমি? পরে দেখা যাবে ওখানে গিয়েও বকবক করে সবার মাথা খাবেন, আর ওনারা উল্টে এসে আপনাকে রেখে যাবে। তাহলে কাকে? হুট করেই বন্ধ দরজায় কড়া নাড়ার শব্দ। থামলো আরাফ। পুরো কথাটা শেষ হওয়ার আগেই শুনলো ইমদাদ সওদাগরের কণ্ঠ। আমার জান, কোনো সমস্যা? এত রাইতে ফোন দিছো কেলা? তখন ডাকলেন আবারও,
আম্মাজান। তিতিরের ঠোঁটের পাশে মিচকে হাসি, ভ্রু নাচিয়ে ফিসফিস করে বলল। কি হলো, বাবাকে বলবো নাকি ভিতরে আসতে? আরাফ অবিশ্বাস নিয়ে তাকালো ওর দিকে, পুরো ঠোঁটটা ফুলিয়ে আওড়ালো। শুধু রাতটুকু থাকতে চেয়েছিলাম তোমার কাছে, তাই বলে ওই ডিপজল বাপের হাতে আমার জীবন যৌবন তুলে দিবে তুমি? একটু মায়া হবে না তোমার এই ভার্জিন বরের উপর? বিজয়ের খুশি তিতিরের মনে, করুণ মুখটা দেখে হাসিও পেল খুব। খুব কষ্টে আটকালো তা, চেহারা শক্ত করলো পরপর। এইসব বলে আর লাভ নেই, বাবা ঢুকলো বলে রুমে। নিজের ভালো চান তো। পুরো কথাটা শেষ হওয়ার আগেই সৌষ্ঠব পুরুষ এগিয়ে এলো কাছে। চোখে আর তোষামত নেই, না আদলে আছে ভয়ের কোনো চিহ্ন। ঘাবড়ালো তিতির, তুতলে উঠলো সাবধান করতে গিয়ে। বাবা কিন্তু দরজার বাইরেই আছে। আরাফ সরল না, উল্টে তার তীব্র চাহনি এফুর অফুর করলো মেয়েটাকে। গোলাপি ঠোঁটের ভাঁজে লোভাতুর দৃষ্টি, সেভাবেই বলল। বাপের হাতে তুলে যখন দিবেই, এই নিরহ বরটার শেষ ইচ্ছেটা পূরণ করে না হয় তুলে দাও বউ। তিতির পেছালো খানিকটা, হতবিহ্বলতার চূড়ায় গিয়ে পথ হারিয়েছে যেন। তার মানে এতক্ষণ এই লোক যা বলেছে সবটা অভিনয়? ইনি বিন্দুমাত্র ভয় পান না কাউকে? ধরা পড়লে বাঁচতে পারবেন না। দাঁতের ফাঁকে নিম্নাষ্ট রেখে চোখ তুলল আরাফ। যদি মরতেই হয়, আর কিছু না হোক, বউয়ের থেকে অন্তত একটা কঠিন চুমু খেয়েই তো মরব, তার আগে নয়। ঠিক সেই মুহূর্তে নব ঘোরালেন ইমদাদ, কিন্তু ক্যাচ ক্যাচ শব্দ তুলে কাঠের দরজাটা খোলার আগেই সতর্ক হলো তিতির। ধরফড়িয়ে বলে উঠল। কোনো সমস্যা হয়নি বাবা, বলে চাপ লেগে কল চলে গেছিল তোমার মোবাইলে। থমকালেন তিনি, দোলা চলে হাতটা সরালেন দরজার নব থেকে। তুমি ঠিক আছো আম্মাজান, নাকি আমি আহম ভেতরে? আরাফ হাসছে ঠোঁট পাকিয়ে, উৎসুক চোখ দুটো ভীষণ উৎসাহ নিয়ে দেখছে তার বউয়ের ফ্যাকাশে মুখখানা। শুকনো ঢোক গিলল তিতির। পাগল লোক, কোথায় ভয় পেয়ে পালাবে তা না, দাঁত কেলে হাসছে দেখো। ইমদাদ সওদাগর ব্যস্ত হয়ে আবার ডাক দিতেই ছন্দ পতন ঘটল ভাবনাগুলোর। আরাফের থেকে চোখ সরিয়ে তাকালো বন্ধ দরজায়, তুতলে বলে উঠল। না 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 বাবা, তোমার ভিতরে আসতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক আছি। আর কথা বাড়ালেন না উনি। ওনার সেই ছোট্ট আম্মা জানতো আর ছোট্টটি নেই এখন, যে হুটহাট রুমে ঢুকতে পারবেন। বলছে যখন ঠিক আছে, তার মানে ঠিক আছে। এখন আর ভিতরে গিয়ে কাজ নেই তাহলে। মনে মনে কথাগুলো ভেবে নিজ ঘরে পা বাড়ালেন ইমদাদ। যাওয়ার সময় একবার হাত ঘড়িতে সময় দেখলেন, বিড়বিড় করে আওড়ালেন। রাত একটারও বেশি বাজ্যে গেছে, অহনো এজ লাইন আইলো না কেন? আরাফ মাত্র ইঞ্চিখানেক দূরে তিতিরের ঠোঁট হতে, তাও মাঝখানে তিতির হাত দিয়ে রেখেছে বলে মুখটা থমথমে ওর। পাগলটাকে সায়স্তা করতে চাওয়া আর বাবার হাতে তুলে দেওয়া তো এক নয়। সায়স্তা করতে পারলে জীবনে আর এমন ভুল করতো না আরাফ, আর বাবার হাতে তুলে দিলে তো জীবনটাই আর থাকতো না ওনার। বিলিভ মি অর নট, ইউ আর ইন লাভ উইথ মি বউ পাখি। তাই তো শত চেষ্টা করেও মারতে পারো না, একেবারে ক্লাইম্যাক্সের শেষ মোমেন্টে হলেও বাঁচিয়ে আনো আমাকে। তিতিরের হাত দুটো নিষ্পিস করছিল বটে, কথাখানা শোনা মাত্রই একশোটা নেমে পড়লো তারা। প্রশস্ত বুক বরাবর সজোরে ধাক্কা মারলো আচমকাই। আরাফের বলিষ্ঠ শরীর ওই নাজুক হাতের ধাক্কায় গড়িয়ে পড়ার মতো নয়, যথেষ্ট মজবুত সে। তবুও শুয়ে পড়লো পিছনে, বোঝালো তার একরত্তি বুক কত শক্তিশালী। আপনি মরে গেলে মিষ্টি কাঁদতো তার ভাইয়ের জন্য, তাই বাঁচিয়েছি। আপনাকে ভালোবাসি বলে নই, এরপরও আর একটা কথা বলবেন না তো। আরাফ হাত দুটো উপরে তুলে বসলো, স্যারেন্ডার করার ভঙ্গিতে বলল। বউয়ের উপরে কথা বলার সাহস আমার বাবার শ্বশুরের এখন অবধি হলো না, সেখানে এমন দুঃসাহস আমি কিভাবে দেখায় বলুন? যথাজ্ঞা ম্যাডাম, আপনি মহান, আপনি সঠিক, এবার অন্তত আমাকে চুমুটা খেতে দিন। তিতিরের নাক মুখ কুচকে এলো সহসা, বিরক্তি সমেত তাকিয়ে দেখলো আরাফকে। ঠোঁট গোল করে রেখেছে সে, কেন চুমু খাবে বলে? লজ্জা নেই না? এই যে এত অপমান করি, একটু গায়ে লাগে না আপনার? গোল করা অধৈর্যরা প্রশস্ত হলো আরাফের। চুমুর চিন্তা বাদ দিয়ে বসলো বাবু হয়ে, গালে হাত রেখে বলল। দেখাবো,
তোমার সামনে আমার লজ্জা শরম তো একদিন বিসর্জন দিতেই হবে, সে আজকেই দিই অথবা ভবিষ্যতে। আর যা দিয়ে দিতে হবে তা ধরে রেখে কি লাভ বলো? তাই আর ওটা নেই, তাই তো? নিঃশব্দে হাসলো মানুষটা। গালের দুপাশে টোল পড়লো তখন, একেবারে ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় ছাপানোর মতো হাসি যাকে বলে। তিতির হতভম্ব, ঠোঁট টিপলো আক্রোশে, নাক ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, অনেক উল্টাপাল্টা বলেছেন, এবার বাড়ি যান। জানালার বাইরে তখনও প্রবল বাতাস, বৃষ্টির দাপট প্রকট। সেদিকে চাইতেই ফানুসের মতো নিভে গেল আরাফের হাসিটা। ফিরল, তাকিয়ে চিন্তিত স্বরে শুধলো, রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না, তোমার বাবার হেলিকপ্টার আছে, সেটা দিয়ে যাই তাহলে। তিতির তখনও নিরুত্তাপ। আমি ফাজলামও করিনি, আপনি যদি না বের হন তাহলে কিন্তু আমি বেরিয়ে যাব রুম থেকে। আরাফ এগিয়ে এলো একটু, ওই বড় বড় হাতের মুঠোয় দিল মেয়েটার ক্ষীণ হাত জোড়া, চোখে চোখ রেখে বলল, দেখো বউ, আমিও সিরিয়াস। পুরান ঢাকার অলিগলি এমনিতেই সরু, তার উপর এমন বৃষ্টি মানে হাঁটু সমান পানি। এসবের ভিতর এই ভোলা ভালা বরটাকে বের করে দিবে? আমি যদি ড্রেনের পানিতে ডুবে মরে যাই তখন? তিতিরের ভাবান্তর হলো না তবুও, উল্টে মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, যে বর এই দোতলার পাইপ দিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকতে পারে, সে ওই ড্রেনের পানি ভেঙে বাসায়ও ফিরতে পারবে। থামলো মেয়েটা, পরপরই বলে উঠল, বুট লাগেন বিমশাই। আজলাইনের অবস্থা খারাপ, পানির জন্য গলা শুকিয়ে কাট, হাত দুটো মুড়িয়ে বাঁধা হয়েছে পিছনে, চোখের সামনে অন্ধকার, কালো পট্টি ভেদ করে বাইরের কোনো কিছুই তার দৃষ্টিগোচর হচ্ছে না। ভাগ্যিস মুখটা বাঁধেনি এরা। একটু পর পর থেমে থেমে হাহাকার করলো কিছুক্ষণ, তাতে কাজ না হতে শক্ত স্বরে বলে উঠল, তোমরা কারা? কেন বেঁধে রেখেছো আমাকে? আমার দুলাভাই যদি জানতে পারে না। কথাটা শেষ করার আগেই গালের পাশে প্রকাণ্ড এক ঘুষি বসালো তৈয়ব। বাঁ দিকে বেঁকে গেল আজলাইনের মুখটা, লালা ঝরল ঠোঁট বেয়ে। হাত ঝাড়তে ঝাড়তে বলল তৈয়ব, চিন্তা নেই, তোর দুলাভাইকে আনবো আর কদিন পর। আগে তোর একটু ভালো করে খাতির যত্ন করি, যতই হোক মামা মানুষ বলে কথা। পাশ থেকে হু হা করে হেসে উঠল অন্যরা। আজলাইন উঠে দাঁড়ালেন কোনো মতে, হিসিয়ে বললেন, তোরা আরাফের লোক না? ওর কথাই আমাকে ধরে এনেছে সেখানে, যাতে দুলাভাইকে বিপদে ফেলতে পারিস। দাঁড়া না, দুলাভাইকে একবার জানতে দে, তোদের সব কটার পাশার চামড়া তুলে যদি নুন মরিচ না লাগিয়েছে। সাথে সাথে পিছনে লাথি বসালো কেউ একজন। মুখ থুবড়ে মেঝেতে পড়লো আজলাইন। আরও এক দফা হাসিতে গড়াগড়ি খেলে গুদামের সবাই। তৈয়ব ঠোঁট বাঁকালো এক পাশে, বিদ্রুপ করে বলল, আগে নিজের পাছা তো বাঁচা, তারপর না হয় আমাদের গুলোয় নুন মরিচ মাখিস। আজলাইন পিছনের ব্যথায় অচেতন, লাথিটা জায়গা মতোই লেগেছে ওনার, কিন্তু রা করলো না মুখে। তৈয়ব ফোন হাতে নিল তখনই। আরাফ কল দিতে বারণ করেছে, তাই আর ডায়াল প্যাডে ঢুকলো না, ছোট্ট একটা মেসেজ পাঠালো শুধু, কাজ হয়ে গেছে ভাই, আজলাইনের হাওয়া টাইট। তিতিরের কথার মাঝেই ফোনে নোটিফিকেশন আসলো আরাফের। থেমে গেল মেয়েটা। আরাফ ফোন হাতে নিতেই আর চোখে তাকালো, বিড়বিড় করে বলল, এত রাতে মেসেজ? নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে এই বেটা, কত বড় সাহস। তৈয়বের মেসেজটা দেখে মুচকি হাসলো আরাফ। আজলাইন শেখের কই মাছের প্রাণ, এত সহজে মরবে না, আর মারবেও না আরাফ, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা ঠিকই তুলবে ও এবার। তবে ফোন থেকে মুখ সরিয়ে ফের তিতিরের দিকে তাকাতেই জমে গেল আরাফ। চোখের সামনে লাভার মতো ফুঁসছে মেয়েটা, কটমট আওয়াজ করছে মুখের ভিতর, দাঁতে দাঁত পিষছে নির্ঘাত, পরপর চিবিয়ে চিবিয়ে শুধলো। আপনার গার্লফ্রেন্ডও আছে? পরপর চিবিয়ে চিবিয়ে শুধলো। আরাফ চোখ পিটপিট করে তাকালো তিতিরের দিকে, মুখটা বোঝার চেষ্টা করলো ভালো করে। হুট করেই মাথায় আসলো মেসেজটার কথা। এত রাতে একটা অবলা স্বামীর মোবাইলে মেসেজ, তার উপর হেসেছেও দাঁত বের করে। বউ সন্দেহ করলো নাকি আবার ওকে? শয়তানি বুদ্ধি মাথায় প্যাচ কষলো অমনি। অধৈর্যরা এক পাশে সরিয়ে বলল, শুধু গার্লফ্রেন্ড? আমার তো ফ্রেন্ড উইথ বেনিফিটসও আছে, টিনা মিনা রেনা, আরও কত মেয়ে যে তোমার বরের চারপাশে ঘোর ঘোর করে। একটু আগে যে মেসেজ আসলো দেখলে না, ওটা দিয়েছে তৈলমা, এখন নাকি ডেটে নিয়ে যেতে হবে তাকে।
ওর আবার বদ অভ্যাস কি জানো? কোথাও নিয়ে যাব না বললেই ট্রেনের পানিতে ঝাঁপ দেয়। এত দোষী না মেয়েটা, উফ। কথাগুলো বলেই ঠোঁট টিপল আরাফ। উহুম, হাসা যাবে না, হাসলেই ধরে ফেলবে তিতির। ওদিকে মেয়ে ফুলে বোম, ছুলেই যেন ব্লাস্ট হয়ে যাবে এক্ষুনি। রাগে অন্ধ চোখ জোড়া ঘুরে ঘুরে খুঁজছে কিছু। এই রে, দা বটি খুঁজছে না তো? এক কোপে কল্লা নামিয়ে দেবে বলে আরাফ ঢোক গিলল, পিছিয়ে বসলো একটু। তখনই প্রশ্ন ছুড়ল তিতির, আক্রোশে কাঁপতে কাঁপতে শুধল। তার মানে আপনি এই ঝড় বৃষ্টির রাতে গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যাবেন? আরাফের গলা খড়খড়ে, বেশি ডোজ পড়ে গেল নাকি? কিন্তু এখন যে পিছনের উপায়ও নেই। জিভ দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল, তুমি জানো না বউ, আমার মনে টিনা, মিনা, রিনা, তৈয়বা সবাই থাকলেও ফুসফুস গিলা কলিজা শুধু তুমি, আর ভালো তো শুধু তোমাকেই বাসি। কিন্তু আজ যেহেতু স্বামী হিসেবে মানবেই না, তখন তো ওদেরকে নিয়ে গেটে যেতে হবে। কথাটা শেষ হতেই উঠে দাঁড়ালো আরাফ। এখনো কিছু বলছে না কেন মেয়েটা? বেশি কষ্ট পেল নাকি? বলে দেবে ও সত্যিটা? বলে দেবে যে এতক্ষণ মজা করছিল তিতিরের সাথে? বেশ। হুট করেই বদলে গেল তিতিরের গলার স্বর। প্রহসনের চোখে তাকালো আরাফের দিকে, ঠোঁটের বাঁকা হাসি মিশিয়ে বলল, আপনি যদি ডেটে যান তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে আমিও অন্য একটা ছেলেকে ধরে বিয়ে করে ফেলবো। পারলে আটকে দেখান আমাকে, আমিও দেখি আপনার ভালোবাসার কত যোগ। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা নীরব, অক্ষিপল্লব নির্লিপ্ত, এমনকি ভ্রু অবধি কুচকালো না আরাফের। থতমত খেলো তিতির, শীতল ভয় চির দাঁড়াবে নামলেও প্রকাশ করলো না সেসব। ওরই তো বাসা, এতে ভয় পাওয়ার কি আছে পাগলটাকে? মুহূর্তেই বলিষ্ঠ হাত দুটো আগ্রাসী ভঙ্গিতে থাবা বসালো বিছানায়, ঠিক তিতিরের দুপাশে। লম্বা মানুষটা ঝুঁকে এলো মুখের সামনে, বাঘের মতো হিংস্র তার শ্বাসের গতি। ক্ষিপ্ত কণ্ঠে আওড়ালো, অন্য কাউকে বিয়ে করে আমার ভালোবাসার পরীক্ষা নিতে যেও না বউ পাখি। চোখের সামনে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেব। না তোমার বাবা তখন কিছু করতে পারবে, না তুমি।